ওয়েলকাম সবাইকে অ্যাপটি প্লাসে। তো প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার সিরিজ নিয়ে এসেছি। আগামী ডাব্লিউবিসিএস এক্সামিনেশনকে লক্ষ্য রেখে আমরা যেটা করছি, প্রত্যেক সপ্তাহে 30টা এমসিকিউ সলভ করছি আমরা কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে, এবং তার সাথে দুটো মেন্সের কোশ্চেন রাখছি। মেন্সের কোশ্চেন কেন রাখছি? কারণ আমরা জানি নেক্সট ইয়ার থেকে 2025 সাল থেকে ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ প্যাটার্ন হবে, সেই জন্য আমরা মেন্সের কোশ্চেন রাখছি। আচ্ছা, এই ক্লাসের যদি তোমরা পিডিএফ ডাউনলোড করতে চাও, তাহলে এই ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারবে। তো চলো প্রথম প্রশ্ন দিয়ে স্টার্ট করি। দ্য ঘাটাল মাস্টার প্ল্যান এইমস টু মিটিগেট ফ্লাডিং ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের লোক হও, তাহলে তোমরা ঘাটাল মাস্টার প্ল্যান তোমাদের ছোটবেলা থেকে শুনে আসছো। এই ঘাটাল মাস্টার প্ল্যান কেন করা হচ্ছে? কারণ পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় যে ফ্লাডিং হয়, যে বন্যা হয়, সেই বন্যাটাকে বন্ধ করার জন্য, সেই বন্যার জন্য আহ, যে বিধ্বংসী রূপ দেখা যায়, এই বন্যার জন্য যে অনেক মানুষের ক্ষতি হয়, সেই জিনিসটাকে রোখার জন্য এই ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যবস্থা করা হয়েছে। এবং এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবছরের বাজেটে 2025-2026-এর বাজেটে 500 কোটি টাকা অ্যালট করেছে। হ্যাঁ, এই দেখো, এই ঘাটাল, এটা হচ্ছে বোল লাইক একটা ডিপ্রেশন, যেটা প্রত্যেক বছর এই সমস্ত নদী, কি কি নদী, শিলাবতী, দামোদর, রূপনারায়ণ, দ্বারকেশ্বর, এইসব নদীর জলের জন্য বন্যা হয় এখানে ঘাটালের এখানে। দেখো, আমি তোমাকে ম্যাপে দিয়ে দিয়েছি, এখানে তোমরা দেখতে পারবো। এই দেখো, শিলাবতী, দ্বারকেশ্বর, দামোদর, হুম, রূপনারায়ণ, এইসব নদীর জলের থেকে বর্ষাকালে এখানে ঘাটালে এতটাই বন্যা হয় যে প্রচুর মানুষের এখানে অনেক ক্ষতি হয়, ইকোনমিক্যালি ক্ষতি হয়, লাইফের লস হয় অনেক। তো সেই জন্য এই ঘাটাল মাস্টার প্ল্যান, এইখানে এই বন্যাটা রোখার জন্য এই ঘাটাল মাস্টার প্ল্যান করা হয়েছে। দেখো, এমটা কি? এম হচ্ছে টু মিটিগেট ফ্লাডিং ইন ওয়েস্ট মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতে যে বন্যার জন্য যে ক্ষতি হয় সেটাকে রক্ষার জন্য এটা করা হয়েছে। হুম, এবং টোটাল প্রজেক্টের খরচ হচ্ছে 1500 কোটি টাকা। এবং যার এক্সপেক্ট করা হচ্ছে যে মার্চ 2028-এর মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, এবং এটার জন্য 500 কোটি টাকা এবছরের বাজেটে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যালোকেট করেছে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট নিউজ, সেই জন্য। এবার দেখো, ডাইরেক্ট হয়তো সবসময় নিউজ থেকে কোশ্চেন আসে না, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইন্সপায়ার্ড হয়ে স্ট্যাটিক কোশ্চেনও আসে। তো সেই জন্য আমি তোমাকে যখন পড়াচ্ছি, কারেন্ট অ্যাফেয়ার্সের যে নিউজটা আছে সেটা তো বলছি, এবং তার সাথে স্ট্যাটিকটাকে লিঙ্ক করে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। চলো পরে প্রশ্ন দেখো। দ্য পথশ্রী রাস্তাশ্রী স্কিম ইজ এমড অ্যাট ইমপ্রুভিং হুইচ টাইপ অফ ইনফ্রাস্ট্রাকচার ইন ওয়েস্ট বেঙ্গল। তোমরা নাম শুনেই বুঝতে পারছো যে পথশ্রী রাস্তাশ্রী স্কিম কোন ইনফ্রাস্ট্রাকচারকে ইমপ্রুভ করার জন্য করা হচ্ছে। এটা হচ্ছে রোড ইনফ্রাস্ট্রাকচারকে ইমপ্রুভ করার জন্য করা হচ্ছে। আচ্ছা, 2019 সালে কি হয়েছিল? 2019 সালে একটা কর্মসূচি নেওয়া হয়েছিল, দিদিকে বলো। দিদিকে বলো কর্মসূচিতে অনেক মানুষ কমপ্লেন করেছিলেন। অনেক মানুষ কমপ্লেন করে বলেছিলেন যে আমাদের এরিয়া রোড খারাপ, আমাদের এরিয়ার এই রোডটা খারাপ, ওই রোডটা খারাপ। সেরকম করে একটা ডেটাবেস আছে গভর্নমেন্টের কাছে, যে মানুষের কাছ থেকে ইনপুট নিয়ে মানুষ যেখানে বলেছে যে এই রাস্তা, এখানে 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 রাস্তা খারাপ, সেই সমস্ত রাস্তার একটা লিস্ট বানানো হয়েছে, এবং সেখানে রাস্তাগুলোকে ইমপ্রুভ করা হচ্ছে এই পথশ্রী রাস্তাশ্রী স্কিমের আন্ডারে। দেখো, 2019 সালে দিদিকে বলো যে কর্মসূচি নেওয়া হয়েছিল, সেখানে মানুষ তাদের ইনপুট দিয়েছিল যে আমাদের রাস্তা খারাপ, সেই একটা রাস্তা, কোন কোন রাস্তা খারাপ আছে সেই সবের একটা লিস্ট বানানো হয়েছিল, এবং সেগুলোকে এখন রিপেয়ার করা হচ্ছে। এবং তার জন্য 1500 কোটি টাকা এখানে এখানে অনুদান দেওয়া হয়েছে। 1500 কোটি টাকা এই স্কিমের জন্য অ্যালোকেট করা হয়েছে, এবং এখানে প্রায় প্রায় 7,000+ স্ট্রেচ রোডকে রিপেয়ার করা হবে। এর অবজেক্টিভ কি? রোড ইনফ্রাস্ট্রাকচারকে আরো মজবুত করা হচ্ছে, এটার কাজ রুরাল রুরাল এরিয়াতে। এবং এখানে কনস্ট্রাকশনও করা হবে কিছু কিছু নতুন রোড, এবং রিপেয়ার হবে কিছু রোড। কত কত রোড? 12,000 কিমি রোড 22টা ডিস্ট্রিক্ট জুড়ে এখানে কিন্তু রিপেয়ার করা হবে। ঠিক আছে, চলো পরে প্রশ্ন দেখি। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। আচ্ছা, এই কোশ্চেনটা আমি কেন রেখেছি? তোমরা দেখবে ডাব্লিউবিসিএস একটা ট্রেন্ড আছে। ডাব্লিউবিসিএস এর যদি তোমরা পিআইকিউ দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে কারেন্ট অ্যাফেয়ার্স এর যে কোশ্চেন গুলো আছে, সেখানে যে সেই বছরের বা তার ডাব্লিউবিসিএস এক্সাম হওয়ার কিছু মাস আগে কোনো যদি ইম্পর্টেন্ট মুভি এসছে, তাহলে সেই মুভির ডিরেক্টর সম্পর্কে কোশ্চেন করা হয়েছে, সেই মুভির ডিরেক্টর সম্পর্কে কোশ্চেন করা হয়েছে। তো আমি সেই কনটেক্সটে এখন একটা খুব হিট ছবি চলছে, ছাব্বা ছবি চলছে। সেই ছবিতে যে মেন ক্যারেক্টার সম্ভাজি মহারাজ, সেই যে মেন ক্যারেক্টার সম্ভাজি মহারাজ, সেই মেন ক্যারেক্টারের উপর একটা আমি কোশ্চেন রেখেছি। ঠিক আছে, এই কোশ্চেনটার কনটেক্সট হচ্ছে এটা, যে ছাব্বা মুভিতে যে মেন ক্যারেক্টার ছত্রপতি শিবাজির যে ছেলে সম্ভাজি মহারাজ, তাকে নিয়ে এই মুভিটা করা হয়েছে। তো তাকে নিয়ে আমি একটা কোশ্চেন রেখেছি, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, যে পার্সোনালিটিজ ইন নিউজ বলে।
আচ্ছা, সাম্বাজি মহারাজ ওয়াজ গিভেন ইন দ্য টাইটেল মহারাজা, না ওনার মহারাজা টাইটেল ছিল না, ওনার ছত্রপতি টাইটেল ছিল, তাহলে অপশন ওয়ানটা ইনকারেক্ট হয়ে গেল। আচ্ছা, শিবাজি এনগেজড ইন বোথ কনফ্লিক্ট অ্যান্ড ডিপ্লোমেসি উইথ দ্য মুঘলস, এটা সত্যি যে শিবাজি প্রথমে ডিপ্লোমেসির চেষ্টা করেছিল, পরে কনফ্লিক্টে গেছিল। সাম্বাজি এগ্রেসিভলি রেজিস্টেড মুঘল এক্সপ্যানশন উইদাউট সিকিং রিকনসিলেশন, কিন্তু সাম্বাজি পুরোপুরি মুঘলদের এগেনস্টে এগ্রেসিভ ছিল, ও কোনো রিকনসিলেশনে যায়নি, এটা সত্যি। তাহলে এখানে স্টেটমেন্ট টুটা অনলি কারেক্ট। দেখো, এরকম মহারাজা টাইটেল ওনার ছিল না, ওনার ছিল হচ্ছে যেটা টাইটেল সেটা হচ্ছে সুপ্রিম সোভারেন, সেটা হচ্ছে ছত্রপতি টাইটেল ছিল। আর যেটা বললাম ওটা এখানে লেখা আছে, ওটা তোমরা দেখে নিও। চলো পরে প্রশ্ন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য ইউনিটি উৎসব রিসেন্টলি অর্গানাইজড বাই দ্য আসাম রাইফেলস? আচ্ছা, এখানে কোশ্চেনে একটা ইনফরমেশন দিয়ে দেওয়া হলো, কি ইনফরমেশন? যে আসাম রাইফেল একটা অনুষ্ঠান লঞ্চ করেছে, তার নাম হচ্ছে ইউনিটি উৎসব। ঠিক আছে, তাহলে এটা কোশ্চেনটা অনুভবে আসতে পারে যে ইউনিটি উৎসব কে অর্গানাইজ করেছিল, সেক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে আসাম রাইফেল। আচ্ছা, এবার ইউনিটি উৎসবের উদ্দেশ্য কি? ইউনিটি উৎসবের উদ্দেশ্য হচ্ছে তোমার স্ট্রেনদেন ন্যাশনাল আইডেন্টিটি থ্রু স্পোর্টস অ্যান্ড কালচার। বি হচ্ছে এটার অ্যান্সার। দেখো এখানে কি করা হয়েছে, দ্য ইভেন্ট ব্রট টুগেদার 1000 স্টুডেন্টস ফ্রম 8 নর্থ ইস্টার্ন স্টেট। আমাদের 8টা যে নর্থ ইস্টার্ন স্টেট আছে সেখান থেকে টোটাল প্রায় 1000 জন স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে। তারা স্পোর্টস কম্পিটিশন করেছে, কালচারাল পারফরমেন্স করেছে, ট্র্যাডিশনাল মিউজিক করেছে, তারা গান করেছে, নাচ করেছে। তো এখানে ইউনিটি ইন ডাইভার্সিটিকে থিম করা হয়েছিল, এটা থিম ছিল ইউনিটি ইন ডাইভার্সিটি, যাতে কি করা হয়, মেন উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি একটা বিল্ড করা, এই সমস্ত রিজনাল ট্র্যাডিশনকে বজায় রেখে, সেই জন্য থিমটা রাখা হয়েছে ইউনিটি ইন ডাইভার্সিটি। তো রিজনাল ট্র্যাডিশন, রিজনাল ট্যালেন্টকে আমরা এক জায়গায় এক মঞ্চে নিয়ে আসছি, সবাই সবার ডিফারেন্ট ডিফারেন্ট ট্যালেন্ট দেখছে, তার মধ্যে একটা ইউনিটি তৈরি হচ্ছে, তাই তো? সেই জন্য আমরা ডাইভার্সিটির মাঝেও একটা ইউনিটি খোঁজার চেষ্টা করছি। তো এটা হচ্ছে মেন উদ্দেশ্য। তাহলে দেখো, তোমরা যদি এই ইউনিটি ইন ডাইভার্সিটি তে রিলেটেড যদি কোনো এসে লেখো, ধরো ঠিক আছে, ধরো কোনো তোমরা এসে লিখছো বা কোনো মেন্সের কোশ্চেন লিখছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই যে ইভেন্টটা হয়েছে আসাম রাইফেল যেটা ইভেন্ট অর্গানাইজ করেছে, এই ইভেন্টটা কিন্তু এই ইভেন্টের মেনশন করতে পারো তোমরা। তো এইভাবে তোমরা এমসিকিউ আর মেন্সের পড়াশোনাটাকে ইন্টিগ্রেট করে করতে পারো। আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট আছে যেটা আমি প্রত্যেক সপ্তাহে করে থাকি, সেটা হচ্ছে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে ডাব্লিউবিসিএস সাকসেস গাইড। এই টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও। এই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে গেলে তোমাদের কি করতে হবে, এই ক্লাসের এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে তোমরা ক্লিক করলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য, এই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারবে, ঠিক আছে? তো এই লিঙ্কে ক্লিক করলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের বিশেষত্ব কি, এখানে আমরা দেখো ডেইলি কোশ্চেন পোস্ট করি, ডেইলি প্র্যাকটিস কোশ্চেন সকালবেলা দিই। সেই কোশ্চেনের অ্যান্সার তোমরা লিখবে, সেই অ্যান্সার লিখে তোমরা এখানে পোস্ট করবে। অ্যান্সার পোস্ট করার পরে তোমরা এখানে ইভ্যালুয়েশন পেয়ে যাবে, এবং সন্ধ্যেবেলায় আমরা এই কোশ্চেনের যেটা সকালবেলায় পোস্ট করা হয়েছিল তার মডেল অ্যান্সার আমরা কিন্তু এখানে দিয়ে দিই। তো কোনো মডেল অ্যান্সারটাও কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও যদি তোমরা জয়েন না হয়েছো। এবার পরে প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটস ইন তামিলনাড়ু হ্যাজ প্রোভাইডেড দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ আয়রন ইউজ ইন ইন্ডিয়া? আর্লিয়েস্ট আয়রন ইউজের আর্লিয়েস্ট এভিডেন্স পাওয়া গেছে কোথায়? সেটা হচ্ছে মাইলা দুমপাড়ায় পাওয়া গেছে আয়রন ইউজের এভিডেন্স। আয়রন ইউজ প্রায় 4200 বছর আগে নাকি আয়রন ইউজ করা হয়েছিল তামিলনাড়ুর একটা জায়গায়, কৃষ্ণগিরি ডিস্ট্রিক্টে মাইলা দুমপাড়াই বলে একটা প্লেস আছে, সেখানে নাকি আয়রন ইউজ করা হয়েছিল বলে এরকম একটা এভিডেন্স পাওয়া গেছে। আচ্ছা, আমরা জেনারেলি জানি কি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বা আমরা যদি চ্যালকোলিথিক পিরিয়ড বলি, হ্যাঁ চ্যালকোলিথিক, আমরা একদিন কি জানতাম, চ্যালকোলিথিক পিরিয়ড, এখানে হচ্ছে আমরা কপার আর ব্রোঞ্জ এগুলো ইউজ করেছি, তখন কিন্তু আমরা আয়রন ইউজ জানতাম না, এটাকে সেজন্য এটাকে আমরা বলছি চ্যালকোলিথিক এজ। আর তারপরে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, চ্যালকোলিথিক এজের পরে যে বেদিক এজ এসেছিল, এই বেদিক এজে আমরা কিন্তু আয়রন ইউজ এর কথা আমরা কিন্তু জানি। এখন যেটা প্রমাণ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আর্লিয়েস্ট এভিডেন্স অফ আয়রন ইউজ পাওয়া যাচ্ছে হচ্ছে তামিলনাড়ুর এই ডিস্ট্রিক্টে, কৃষ্ণগিরি ডিস্ট্রিক্টে মাইলাদুমপাড়াই বলে একটা প্লেস আছে সেখানে। এবং কত বছর আগে আয়রন ইউজের আমরা প্রমাণ পাচ্ছি? 4200 বছর আগে, 2172 BCE, মানে প্রায় 4200 বছর আগে আয়রন ইউজ করা হয়েছিল এই প্লেসে। এটার একটা প্রমাণ এখন রিসেন্টলি পাওয়া যাচ্ছে। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যাচ্ছে তাহলে তোমাদের। পরের কোশ্চেন দেখো, দ্য ঝুময়ের ডান্স ইজ প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কমিউনিটিজ ইন আসাম? তাহলে একটা জিনিস গ্যারান্টি হয়ে গেল, ঝুমর ডান্স হচ্ছে আসামের সাথে রিলেটেড, বাট আসামের কোন কমিউনিটির সাথে রিলেটেড? সেটা হচ্ছে টি গার্ডেন কমিউনিটির সাথে রিলেটেড এই ঝুমর ডান্স। দেখো এই ঝুমর ডান্স হচ্ছে এখানে লিখে দিয়েছি টি গার্ডেন কমিউনিটির সাথে যুক্ত। হুম, এবং এটা জেনারেলি হারভেস্ট সিজন যখন হয় তখন পারফর্ম করা হয়, হারভেস্ট ফেস্টিভ্যালের সময়, এবং তাদের কালচারাল হেরিটেজ এবং ডেলি লাইফকে এই ডান্স রিফ্লেক্ট করে। মানে এই গানের এই ডান্সের যে থিম, সেই থিমটা তাদের কালচারাল লাইফ, তাদের ডেলি লাইফকে রিফ্লেক্ট করে। পরের প্রশ্ন দেখো,
হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট ডিসক্রাইব দ্য টার্ম ডাঙ্কি রুট। আচ্ছা, এই কোশ্চেনটা কেন রাখা হয়েছে, কারণ ইউএসএ বা ইউরোপে এখন ইলিগাল ইমিগ্রেশন ব্যাপারটা খুব নিউজে থাকে, তাই তো? এবং ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে এই নিউজটা আরো বেশি করে এসেছে, সেই কনটেক্সটে ডাঙ্কি রুটের কোশ্চেনটা আমি রেখেছি। দেখো, জেনারেলি কি হয়, ধর একটা কান্ট্রি আছে এ, একটা কান্ট্রি আছে বি, ঠিক আছে? এই কান্ট্রি এ থেকে কান্ট্রি বি তে তুমি যেতে পারো, একটা অফিসিয়াল রুট আছে, তাই তো? অফিসিয়ালি ভিসা তুমি দেখাবে, তোমার পাসপোর্ট হবে, ভিসা হবে, অফিসিয়ালি তুমি একটা যেতে পারো কান্ট্রি বিতে অফিসিয়াল রুটে, সেটা অফিসিয়াল রুট। বাট একটা তুমি ইলিগালি আনঅফিসিয়াল রুটে যদি কান্ট্রি বিতে যাও, হ্যাঁ, সেইটাই হচ্ছে একটা কাইন্ড অফ ডাঙ্কি রুটের কনসেপ্ট। তা দেখো এখানে হচ্ছে এই অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। অ্যান্ড ইরেগুলার অ্যান্ড ইলিগাল মাইগ্রেশন রুট ইউজ টু এন্টার ফরেন কান্ট্রিজ উইদাউট প্রপার ডকুমেন্টেশন। মানে তুমি একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে যাচ্ছ, তোমার কাছে প্রপার ডকুমেন্টেশন নেই, তুমি একটা অন্য পথ ধরে ইলিগাল ওয়েতে অন্য দেশে এন্টার করছো, এইটাকেই বলছে ডাঙ্কি রুট। ঠিক আছে, এই দেখো এখানে লেখা আছে। জেনারেলি এটা মেনলি আমাদের যারা এশিয়াতে, মেনলি সাউথ এশিয়া থেকে যেসব লোক ওয়েস্টার্ন নেশনে এই সব ইলিগালি ঢোকার চেষ্টা করে, তাদের উদ্দেশ্যে এই কনটেক্সটে ডাঙ্কি রুট কথাটা ইউজ করা হয়, যে তারা ডাঙ্কি রুট ইউজ করে ইউরোপিয়ান নেশনে ঢুকছে। চলো পরের প্রশ্ন হচ্ছে, যোগীঘোপা ইনল্যান্ড ওয়াটারওয়েজ টার্মিনাল IWT, যোগীঘোপা ইনল্যান্ড ওয়াটারওয়েজ টার্মিনাল ইজ সিচুয়েটেড অন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার্স। এটা রিসেন্টলি উদ্বোধন করা হয়েছে, সেই কনটেক্সটে এই কোশ্চেনটা রাখা হয়েছে। হ্যাঁ, এটা এখানে একটা রিসেন্ট ইনগরেশন করা হয়েছে, সেই কনটেক্সটে এই কোশ্চেন রাখা হয়েছে। তো এটা কোথায়, কোন নদীর তীরে? এটা হচ্ছে তোমার ব্রহ্মপুত্র। ঠিক আছে, দেখো এই সিচুয়েটেড অন দা ব্রহ্মপুত্র রিভার, ন্যাশনাল ওয়াটারওয়ে 2 এর উপরে এটা অবস্থিত। এবং এটার ফলে কি হবে, ট্রেড এবং কানেক্টিভিটি নর্থ ইস্ট ইন্ডিয়াতে বাড়বে, এটা আশা করা হচ্ছে। হ্যাঁ, এবং এটার ফলে রিজনাল ট্রেড আরো বুস্ট হবে। পরের প্রশ্ন দেখো, আচ্ছা, এই চিফ ইলেকশন কমিশনার কিন্তু রিসেন্টলি নিউজ যে আছে, তার কারণ হচ্ছে যে পুরনো চিফ ইলেকশন কমিশনার ছিলেন রাজীব কুমার। হুম, রাজীব কুমার, উনি আর চিফ ইলেকশন কমিশনার নেই, ওনার টার্ম টেনিউর শেষ হয়ে গেছে, ওনার বদলে আরেকজন এসেছেন। আচ্ছা, আমি তোমাদেরকে কোশ্চেন করছি, তোমরা কমেন্টে লিখবে এখন নতুন চিফ ইলেকশন কমিশনার কে হয়েছেন। তোমরা যদি না বলে, আমি পরের ভিডিওতে, পরের উইকের ভিডিওতে আমি তোমাকে বলে দেবো। বাট নিউ ইলেকশন চিফ ইলেকশন কমিশনার কে হয়েছেন সেটা তোমরা কমেন্টে আমাকে লিখে জানাবে, আমি পরের ভিডিওতে তোমাদের অবশ্যই অ্যান্সারটা বলে দেবো। সেই কনটেক্সটে এই কোশ্চেনটা রাখা হয়েছে যে চিফ ইলেকশন কমিশনার রিমুভাল সম্পর্কে কোন স্টেটমেন্টটা কারেক্ট। তাহলে দেখো এখানে তোমরা যদি বেসিক পলিটি লক্ষ্মীকান্ত পড়েছো, তাহলে তোমরা জানো ক্যান অনলি বি রিমুভ থ্রু ইমপিচমেন্ট বাই পার্লামেন্ট। দেখো, জেনারেলি স্পেশাল মেজরিটি লাগে, স্পেশাল মেজরিটি 2/3 অফ দ্য মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং অ্যান্ড সাপোর্টেড বাই মোর দ্যান 50% অফ দ্য টোটাল স্ট্রেংথ, মানে হচ্ছে স্পেশাল মেজরিটি। এবং গ্রাউন্ড কি রিমুভালের, যে সুপ্রিম কোর্টের জাজের যে গ্রাউন্ড রিমুভালের, সেটাই গ্রাউন্ড যে প্রুভেন মিসবিহেভিয়ার আর ইনক্যাপাসিটি, এই দুটো হচ্ছে রিমুভ করার জন্য গ্রাউন্ড, আর রিমুভ করার জন্য স্পেশাল মেজরিটি লাগে। তো সুপ্রিম কোর্টের জাজকে যে ভাবে রিমুভ করা হয়, যে মেজরিটি রিমুভ করা হয়, যে গ্রাউন্ড রিমুভ করা হয়, চিফ ইলেকশন কমিশনারের গ্রাউন্ড আর মেজরিটিও কিন্তু সেম, মানে সেম ওয়েতে রিমুভ করা হয়। আচ্ছা, এই চিফ ইলেকশন কমিশনারের যে অ্যাক্ট পাস হয়েছিল 2023-তে, সেটা নিয়ে আমি আরেকটা এমসিকিউ রেখেছি, এবং তার সেটা নিয়ে আমি একটা মেন্সের কোশ্চেনও রেখেছি। কারণ এই চিফ ইলেকশন কমিশনার নতুন একটা অ্যাপয়েন্ট হয়েছে, এবং যেহেতু ইলেকশন কমিশন মোটামুটি মোরাললেস এখন রিসেন্ট 1-2 বছরে সবসময় নিউজে থাকছে, অপোজিশন পার্টি অ্যালিগেশন করছে, ইলেকশন কমিশনার কিছু কমিশন কিছু অ্যান্সার দিচ্ছে যে আমরা নিরপেক্ষ। তো এই নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠেছে, বিরোধী পার্টিরা একটা প্রশ্ন তুলছে, আর ইলেকশন কমিশন সবসময় বলার চেষ্টা করছে যে আমরা নিরপেক্ষভাবে কাজ করছি। তো সেরকম সেই জন্য ইলেকশন কমিশন সবসময় একটা নিউজে থাকছে, সেজন্য সেই কনটেক্সটে ইলেকশন কমিশন থেকে কিন্তু আমি কোশ্চেন রেখেছি। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কারেক্টলি ডেসক্রাইবস দ্য ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য গভর্নর কনসার্নিং অ্যাসেন্ট টু বিলস। আচ্ছা, তামিলনাড়ুর গভর্নর যিনি আছেন এখন, RN রবি, হুম, রবি, ওনার সাথে তামিলনাড়ু গভর্নমেন্টের কিন্তু ক্ল্যাশ চলছে। তামিলনাড়ু গভর্নমেন্টের অ্যালিগেশন হচ্ছে আমরা গভর্নর সাহেবকে যে বিলগুলো পাঠাচ্ছি, গভর্নর সাহেব সেগুলো বিল সাইন করতে হয় ডিলে করছে, না হলে গভর্নর সাহেব সেই বিলগুলো প্রেসিডেন্টের জন্য রিজার্ভ করে রাখছেন। সেই জন্য আমাদের কিন্তু গভর্নমেন্টের বিলগুলোকে অ্যাক্টে পরিণত করতে দেরি হচ্ছে। আচ্ছা, আমরা জানি যে কোনো বিলকে যদি অ্যাক্ট হতে হয়, তাহলে কি করতে হবে, বিলকে দুটো হাউসে পাস হতে হবে, তারপরে সেটা যদি স্টেট লেভেল হয় তাহলে গভর্নর, যদি সেন্ট্রাল লেভেল হয় তাহলে প্রেসিডেন্টের কাছে যাবে। তো গভর্নর যদি সাইন করে দেয় তাহলে সেটা অ্যাক্ট হয়ে যাবে, কিন্তু গভর্নর সাইন না করে কি করতে পারে, ভেটো পাওয়ার ইউজ করতে পারে। এবং ভেটো পাওয়ারের মধ্যে একটা হচ্ছে রেফারেন্সিয়াল ভেটো, মানে গভর্নর কিন্তু সেই বিলটা প্রেসিডেন্টের জন্য রিজার্ভ করে রাখতে পারে। ঠিক আছে, এবার কোন কোন গ্রাউন্ডে রিজার্ভ করে রাখতে পারে না করতে পারে সেটা তোমরা পলিটিক্সে যে স্ট্যাটিক পোর্শন আছে সেখানে তোমরা পড়ো, সেই বিষয়ে আমি যাচ্ছি না। আচ্ছা, দেখো সি হবে অ্যান্সার, দ্য গভর্নর ক্যান রিজার্ভ, গভর্নর ক্যান রিজার্ভ সার্টেন বিলস ফর প্রেসিডেন্টস কনসিডারেশন, গভর্নর কিন্তু রাখতে পারেন। তো
কোন কনটেক্সটে, কোন কারেন্ট অ্যাফেয়ার্সের কনটেক্সটে আমি কোশ্চেনটা রেখেছি সেটাও আমি তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি প্রত্যেক কোশ্চেনের সাথে সাথে, এবং তার সাথে লিঙ্ক করে স্ট্যাটিক কোশ্চেনও পড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কত নাম্বার আর্টিকেল আন্ডারে করতে পারে? আর্টিকেল 200 আন্ডারে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 200 আন্ডারে গভর্নরের কাছে ডিসকাশন আছে যে প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য বিলকে রিজার্ভ করে রাখতে পারে। কখন রাখতে পারে? যদি বোঝা যায় যে সেই বিলটা কনস্টিটিউশনের কোনো প্রভিশনকে ভায়োলেট করছে বা ইউনিয়নের কোনো পাওয়ারকে খর্ব করার চেষ্টা করছে, সেক্ষেত্রে গভর্নর রাখতে পারে। বা আরেকটা প্রভিশন আছে, হাইকোর্টের পাওয়ারকে যদি ডাইলিউট করার চেষ্টা করছে সেক্ষেত্রে হতে পারে, বা ডিপিএসপির এগেনস্টে যাচ্ছে এটা হতে পারে। এরকম করে একটা লিস্ট আছে, তোমরা লক্ষ্মীকান্তে পড়ে নেবে স্ট্যাটিক পোর্শন থেকে। আচ্ছা চলো, পরে প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স রেমিশন অফ সেন্টেন্স ইন দ্য ইন্ডিয়ান লিগাল কনটেক্সট। আচ্ছা, এইখানে কোশ্চেনটা কেন রাখা হচ্ছে? এখানে সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো একটা ধরো কনভিক্ট আছে, ঠিক আছে, সে ধরো অনেকদিন ধরে জেল খাচ্ছে, সেখানে কি হয়, সে হয়তো রেমিশনের অ্যাপ্লিকেশন করতে পারে, হ্যাঁ, সে হয়তো পার্ডনের অ্যাপ্লিকেশন করতে পারে প্রেসিডেন্টের কাছে বা গভর্নরের কাছে, তাই তো? কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে কনভিক্ট অ্যাপ্লাই করবে তারপরে প্রেসিডেন্ট বা গভর্নর ডিসিশন নেবে, সেটা কেন তোমরা ওয়েট করছো? আমাদের তো স্টেট গভর্নমেন্টের কাছে কিছু ম্যানুয়াল আছে, স্টেট গভর্নমেন্টও নিজে থেকে কিছু কয়েকদিকে কিন্তু রিলিজ করতে পারে যদি তারা ধরো ভালো ব্যবহার করছে, বা যেসব গ্রাউন্ড আছে সেসব গ্রাউন্ড যদি মিট করছে, তো স্টেট গভর্নমেন্টও কিন্তু নিজে থেকে কনভিক্টদেরকে রিলিজ করে দিতে পারে। এটা একটা সুপ্রিম কোর্ট রিসেন্টলি ডিরেক্টিভ দিয়েছে। তো সেই কনটেক্সটে কোশ্চেন রাখা হয়েছে যে রেমিশন মানে কি। দেখো, অনেক কিছু হয়, একটা হচ্ছে পার্ডন হয়, পার্ডন মানে পুরোপুরি মুক্তি দিয়ে দেওয়া। কমিউটেশন হয় একটা, কমিউটেশন, কমিউটেশন কি? কমিউটেশন মানে ধরো কাউকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল, ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল, সেখান থেকে কমিয়ে লাইফ ইমপ্রিজনমেন্ট করে দেওয়া হলো। তার মানে যে কনভিকশন হয়েছিল তার ক্যারেক্টারটা চেঞ্জ করে দেওয়া হলো, ডেথ সেন্টেন্স থেকে তোমাকে লাইফ ইমপ্রিজনমেন্ট করে দেওয়া হলো। আর রেমিশন মানে হচ্ছে সবকিছু সেম থাকবে, হ্যাঁ, সবকিছু সেম থাকবে, শুধুমাত্র রিডাকশন ইন ডিউরেশন হবে, হ্যাঁ, উইদাউট অল্টারিং নেচার অফ কনভিক্ট ইটসেলফ। মানে কি আমি বলে দিচ্ছি, হুম, এখানে বি হবে অ্যান্সার। দেখো, রেমিশন মানে আমি বলে দিচ্ছি, ধরো তোমার কাউকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল, ঠিক আছে, 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। তো সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেটা সশ্রম কারাদণ্ডই থাকলো, 5 বছর থেকে 3 বছরের সশ্রম কারাদণ্ড করে দেওয়া হলো। তার মানে কি হলো, কনভিকশন আনচেঞ্জ থাকলো, মানে কনভিকশন কাকে কনভিক্ট করা হয়েছিল, আসামি বানানো হয়েছে, সে আসামি থাকলো, এবং নেচার অফ দ্য পানিশমেন্টও সেম থাকলো, যে সশ্রম কারাদণ্ড ছিল সশ্রম কারাদণ্ড থাকলো, কিন্তু লেন্থ যেটা 5 বছর দেওয়া হয়েছিল জেলে থাকবে, সেটাকে কমিয়ে করে দেওয়া হলো কি 3 বছর জেলে থাকবে। এটা হচ্ছে তোমার রেমিশনের কনসেপ্ট। চলো, পরে প্রশ্ন দেখো, আন্ডার দ্য ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টমেন্ট কন্ডিশন অফ সার্ভিস অ্যান্ড টার্ম অফিস অ্যাক্ট 2023, হু কম্প্রাইজেস দ্য সিলেকশন কমিটি রেকমেন্ডিং সিইসি অ্যান্ড ইসি। এই যে চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার রেকমেন্ডেশনের সিলেকশন কমিটিতে কে কে থাকবে? এই সিলেকশন কমিটিতে যারা থাকে তারা হচ্ছে প্রাইম মিনিস্টার, ইউনিয়ন একজন ক্যাবিনেট মিনিস্টার যাকে প্রাইম মিনিস্টার নমিনেট করবে, এবং লিডার অফ অপোজিশন ইন লোকসভা। তাহলে এই দেখো, কে কে থাকবে, প্রাইম মিনিস্টার, এবং প্রাইম মিনিস্টার একজন মিনিস্টারকে নমিনেট করবে, সেই ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার থাকবে একজন, এবং লোকসভার বিরোধী দলনেতা থাকবে। আচ্ছা, লোকসভায় যদি কোনো পার্টি হাইয়েস্ট পার্টি না থাকে, তাহলে লার্জেস্ট অপোজিশন যে পার্টি থাকবে তার যে লিডার হবে সেই থাকবে। আচ্ছা, লোকসভাতে যদি অফিসিয়ালি কোনো পার্টিকে অফিসিয়াল অপোজিশন পার্টির স্ট্যাটাস পেতে হয়, তাহলে তাকে 10% সিট পেতে হবে, এটা আমরা জানি, 10% সিট পেতে হবে। লোকসভার যে টোটাল সিট তার 10% সিট পেলে কোনো একটা পার্টি অপোজিশন পার্টি তকমা পেতে পারে। চলো, পরের প্রশ্ন, দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য গার্ভ ইন দৃষ্টি প্রোগ্রাম ইজ টু, এই প্রোগ্রামের উদ্দেশ্য কি? প্রেডিক্ট, প্রিভেন্ট প্রি টার্ম বার্থ, যেগুলো প্রি টার্ম বার্থ হয় সেগুলোকে আগে থেকে প্রেডিক্ট করা এবং সেগুলোকে প্রিভেন্ট করাই হচ্ছে এই গার্ভ ইনি দৃষ্টি প্রোগ্রামের উদ্দেশ্য, ঠিক আছে। এটা দেখো ডেভেলপ কে করেছে, এটা ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি ডেভেলপ করেছে। এটা একটা প্রেডিক্টিভ টুল, এটাতে প্রেডিক্ট করতে পারবে, এবং প্রেডিক্ট করার ফলে প্রি টার্ম যেগুলো বার্থ হয়, সময়ের আগেই যে বার্থ গুলো হয়, সেইগুলোকে প্রিভেন্ট করা, সেগুলোকে প্রেডিক্ট করা প্রথমে, সেগুলোকে প্রিভেন্ট করা, হ্যাঁ, যাতে বাচ্চাও সুস্থ থাকে, মাও সুস্থ থাকে। আচ্ছা, পরে প্রশ্ন, দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য স্কুল অফ আলটিমেট লিডারশিপ ইজ টু সোল। আচ্ছা, কেন রেখেছি এটা কনটেক্সট এই কোশ্চেনটা? তার কারণ এখানে ভুটানের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, উনি কিন্তু এই যে স্কিমটা আছে, এই যে সোল স্কুল অফ আলটিমেট লিডারশিপ প্রোগ্রাম, এইটার কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন, এবং এই এই ইনিশিয়েটিভটার ভূয়সী প্রশংসা করেছেন। সেই কনটেক্সটে এই কোশ্চেনটা রাখা হয়েছে। এটার উদ্দেশ্য কি? কাল্টিভেট এথিক্যাল অ্যান্ড ইফেক্টিভ লিডারশিপ অ্যাক্রস ভেরিয়াস সেক্টরে আমাদের এথিক্যাল এবং ইফেক্টিভ লিডারশিপ গড়ে তোলাই হচ্ছে এটার উদ্দেশ্য। এই ইনস্টিটিউটটা কোথায় হতে চলেছে? এই সল, এটা হচ্ছে ইমার্জিং ইনস্টিটিউশন, এটা একটা গান্ধীনগর, গুজরাটে হচ্ছে। এটার উদ্দেশ্য কি? ভেরিয়াস ফিল্ডে এথিক্যাল এবং ইফেক্টিভ লিডারশিপ বানানো, লিডার বানানো। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আফ্রিকান কান্ট্রিজ অ্যামং দ্য ফাউন্ডিং মেম্বার্স অফ দ্য ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স? তো
এস ওয়াতিনি হচ্ছে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার। আচ্ছা, ইন্টারন্যাশনাল এই যে বলছি ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, এটা একটা গ্লোবাল ইনিশিয়েটিভ যেটা ভারত লঞ্চ করেছিল এপ্রিল 2023-এ, এবং 7টা বিগ ক্যাট স্পিসিসকে কনজার্ভ করার জন্য। কি কি? টাইগার, লায়ন, লেপার্ড, স্নো লেপার্ড, চিতা, জগর এবং পুমা। ঠিক আছে, এগুলোকে কনজার্ভ করার জন্য। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইজ নট এ মেম্বার অফ দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন? বিমস্টেকের কে মেম্বার নয়? বিমস্টেকের মেম্বার না হচ্ছে পাকিস্তান। আচ্ছা, এখন 8 ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স চলছে একটা। হ্যাঁ, তো ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স যেহেতু চলছে, ইন্ডিয়ান ওশিয়ান রিজন সবসময় নিউজে থাকে, সেই কনটেক্সটে এই কোশ্চেন রাখা হয়েছে। দেখো, বিমস্টেকের কারা কারা মেম্বার তোমরা দেখে নাও, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, এবং কোশ্চেন এসেছেও এর আগে এই ধরনের কোশ্চেন। বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ড, তাহলে পাকিস্তান বিমস্টেকের মেম্বার নয়। Which advanced propulsion technology is being developed collaboratively under the Defense Partnership India to enhance DPI to enhance the capabilities of Indian Navy? ইন্ডিয়ান নেভির ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য ডিপিআই যেটা বানানো হয়েছে, তার জন্য যে অ্যাডভান্স প্রপালশন টেকনোলজি ইউজ করা হয়েছে তার নাম কি? তো সেটা হচ্ছে দেখো তোমার ইন্টিগ্রেটেড ফুল ইলেকট্রিক প্রপালশন সিস্টেম, এটা করা হয়েছে। ঠিক আছে, এটা কার সাথে কোলাবোরেশন করা হচ্ছে? দেখো, আন্ডার ডিফেন্স পার্টনারশিপ ইন্ডিয়া বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া এবং ইউনাইটেড কিংডম। ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন ফ্রেমওয়ার্ক ওয়াজ সিন ইন দ্য নিউজ রিসেন্টলি ইন দ্য কনটেক্সট অফ, যে ডিইআই এটা দেখা যাচ্ছে, এটা কোন কনটেক্সটে রাখা হয়েছে? দেখো, এটা হচ্ছে ফেয়ার এবং ইনক্লুসিভ ওয়ার্ক প্লেস সের কন্ট্রাক্টে এটা রাখা হয়েছে, যাতে যেখানে লোকে কাজ করে ওয়ার্ক প্লেস, সেখানে যেন কোনো ডিসক্রিমিনেশন না হয়। কারণ ইউরোপিয়ান কান্ট্রিতে এরকম অনেক অ্যালিগেশন হচ্ছে, আমাদের এখানে ওঠে মাঝে মাঝে, সেই কন্টেক্সটে এই কোশ্চেনটা রাখা হয়েছে। ডাইভার্সিটি, ইকুইটি এবং ইনক্লুশন ফ্রেমওয়ার্ক কি এনশিওর করে? ফেয়ারনেস এবং ইনক্লুশন ওয়ার্ক প্লেসে, ওয়ার্ক প্লেসে যাতে কোনো ধরনের ডিসক্রিমিনেশন না হয়, ওয়ার্ক প্লেসে যাতে কোনো ধরনের বায়াস না থাকে, সেই ওয়ার্ক প্লেস যেন ফেয়ার হয়, সেটা যেন ইনক্লুসিভ হয়, সেটা দেখার জন্য ডাইভার্সিটি, ইকুইটি এবং ইনক্লুশন ফ্রেমওয়ার্ক আনা হয়েছে। স্ট্যাগফ্লেশন রেফার্স টু, দেখো, এটা ইউরোপিয়ান নেশনে বিশেষ করে আমেরিকায় এখন এই ভয়টা লেগেছে কি স্ট্যাগফ্লেশন চলে আসতে পারে, সেই কনটেক্সটে রাখা হয়েছে। তো স্ট্যাগফ্লেশন মানে হচ্ছে এটা একটা এমন ইকোনমিক কন্ডিশন, এটা একটা এমন ইকোনমিক কন্ডিশন যেখানে জিডিপি রেট খুব স্লো, মানে স্ট্যাগন্যান্ট ইকোনমিক গ্রোথ, তার সাথে হাই আনএমপ্লয়মেন্ট এবং তার সাথে সাথে হাই ইনফ্লেশন। দেখো, স্ট্যাগফ্লেশন কথা থেকেই বুঝতে পারছো, ফ্লেশন থেকে মানে ইনফ্লেশন, ইনফ্লেশনটা প্রচুর হাই, এবং স্ট্যাগ স্ট্যাগ করে গেছে মানে হচ্ছে স্ট্যাগন্যান্ট করে গেছে গ্রোথটা, তাহলে গ্রোথ স্লো, ইনফ্লেশন হাই এবং আনএমপ্লয়মেন্ট হাই। পরের প্রশ্ন দেখো, নীলগিরি টাইগার ইজ স্পিসিস অফ, নীলগিরি টাইগার একটা, এটা একটা ট্র্যাপ কোশ্চেন বলতে পারো। নীলগিরি টাইগার টাইগার নয়, নীলগিরি টাইগার হচ্ছে একটা বাটারফ্লাই স্পিসিস, এটা একটা বাটারফ্লাই স্পিসিস যেটা ওয়েস্টার্ন ঘাটে এন্ডেমিক, যেটা এন্ডেমিক টু ওয়েস্টার্ন ঘাট। পরের প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড? এই ধরনের কোশ্চেন কিন্তু আগেও কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর কনটেক্সটে কিন্তু আমরা স্ট্যাটিকে ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখেছি কিন্তু। তো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অ্যান্সারটা হচ্ছে ইটস অ্যানালিটিক্যাল প্যারামিটার। এটা কি মেজার করে? অ্যামাউন্ট অফ ডিজলভড অক্সিজেন, অ্যামাউন্ট অফ ডিজলভ অক্সিজেন কনজিউম বাই অ্যারোবিক ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে ব্রেকডাউন করে দেয় অর্গানিক ম্যাটারকে জলের মধ্যে। এটাই হচ্ছে তোমার বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, তাহলে হচ্ছে সি। তাহলে এটা হবে, মনে রাখবে, অ্যামাউন্ট অফ ডিজলভ অক্সিজেন, যেটা মাইক্রো অর্গানিজমের রিকোয়ার্ড হয় কে অর্গানিক ম্যাটারকে জলের মধ্যে ডিকম্পোজ করার জন্য। পরে প্রশ্ন দেখো, দ্য মাস নেস্টিং ফেনোমেনা অফ অলিভ রিডলে টার্টেল নোন অ্যাজ আরিবাদা ইজ ইউনিক বিকজ, এটা কিন্তু সবসময় মোটামুটি নিউজে থাকে, আমরা জানি আরিবাদা অলিভ রিডলে এই সময়। তো সেই কন্টেক্সটে এই কোশ্চেনটা করা হয়েছে। তো দেখো, এটা অ্যান্সার হয়ে যাবে বি। তার কারণ হচ্ছে কি করে ওরা, হ্যাঁ, thousands of female turtles return to same beach where they were born to lay eggs, এগ লে করার জন্য যেখানে তারা বর্ন করেছিল সেখানে আবার তারা ফেরত আসে। তো এই বছর প্রচুর রেকর্ড পরিমাণে এই ঘটনাটা ঘটেছে বলে এই কোশ্চেনটা আমি রেখেছি। হুম, গায়া BH3 was seen in the news recently is a, গায়া BH3 হচ্ছে একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল এট দ্য সেন্টার অফ দ্য মিল্কি ওয়ে। তো এগুলোকে যেমন ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেবে যে এটা রিসেন্টলি নিউজে আছে, এটা কি, জাস্ট এটা তোমাকে জানতে হবে। সরি, এটা হচ্ছে স্টিলার ব্ল্যাক হোল ইন দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি, এটা না, অপশন বি না, সরি, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল না, এটা হচ্ছে স্টেলার মাস ব্ল্যাক হোল ইন দ্য মিল্কি ওয়ে অ্যামং দ্য লার্জেস্ট নোন। এটা হচ্ছে ইন দ্য মিল্কি ওয়ে অ্যামং দ্য লার্জেস্ট নোন, যে হয়ে গেল এটা। আচ্ছা, অ্যালগোরিদমিক ট্রেডিং কি? এই ধরনের টার্ম থেকেও কিন্তু কোশ্চেন আসে, টার্ম থেকে কোশ্চেন চলে আসে, যেমন গ্রিন ওয়াশিং বলে একটা টার্ম চলে আসতে পারে, বলে তার মিনিং কি, সেরকম অ্যালগোরিদমিক ট্রেডিং। তো এটা তুমি বুঝতে পারছো, অ্যালগোরিদমিক ট্রেডিং নাম থেকেই তুমি প্রেডিক্ট করার চেষ্টা করতে পারো যে কম্পিউটার প্রোগ্রাম এবং অ্যালগোরিদমকে ইউজ করে, হুম, হাই স্পিড এবং ভলিউম বেস প্রি ডিফাইন্ড ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তুমি ট্রেডিং করছো। হুম, অ্যালগোরিদমিক ট্রেডিং বা অ্যালগো ট্রেডিং যেটাকে বলা হচ্ছে, বা অটোমেটেড ট্রেডিং, এটা কি হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম বা অ্যালগোরিদমকে তুমি ইউজ করছো এবং সেটা ইউজ করে তুমি ট্রেড করছো, হাই স্পিড হাই ভলিউম ট্রেড করছো। এটা হচ্ছে তোমার অ্যালগোরিদমিক ট্রেডিং, মানে অ্যালগোরিদম কম্পিউটার ইউজ করে তুমি ট্রেড করছো।
পরের প্রশ্ন, প্রাইমারি পারপাস অফ দ্য লেজার বিম রাইডিং ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স LBRM ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ইজ টু। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে দেখো ডিফেন্ড এগেন্স্ট লো অল্টিটিউড এরিয়াল থ্রেটস অ্যাট শর্ট রেঞ্জ। লো অল্টিটিউডে যে এরিয়াল থ্রেট গুলো আছে সেটাকে ডিফেন্ড করা হচ্ছে এটার উদ্দেশ্য। পরের প্রশ্ন দেখো, স্যাগারিটাস এ সিন ইন দ্য নিউজ রিসেন্টলি ইজ এ। স্যাগারিটাস এ কি? স্যাগারিটাস এ হচ্ছে এ সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল অ্যাট দ্য সেন্টার অফ দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি। এটা কিন্তু নিউজে আছে, এটা সেই জন্য এই কোশ্চেনটা রাখা হয়েছে। এটা একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল যেটা মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারে অবস্থিত। পরের প্রশ্ন, কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেম টেকনোলজি এইমস টু। CUAS টেকনোলজি যেটা ডেভেলপ করা হয়েছে তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে ইন্টারসেপ্ট অ্যান্ড নিউট্রালাইজ আনঅথরাইজড অর হোস্টাইল ড্রোনস টু প্রিভেন্ট সিকিউরিটি থ্রেটস। আমরা দেখেছি পাঞ্জাব বর্ডারে বা রাজস্থান বর্ডারে অনেক সময় পাকিস্তান থেকে কি হয়, যে ড্রোন চলে আসছে আনঅথরাইজড ড্রোন, তো সেইগুলোকে ভালো করে ডিটেক্ট করা, সেইগুলোকে নিউট্রালাইজ করে দেওয়ার উদ্দেশ্যে এইটা কাউন্টার আনম্যান এরিয়াল সিস্টেম টেকনোলজি বানানো হয়েছে। সেখানে ইউজ হতে পারে, এগুলো সেগুলো ইউজ হতে পারে, তাই তো? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট রিগার্ডিং কোয়ান্টাম কম্পিউটিং। কোয়ান্টাম কম্পিউটিং সম্পর্কে কোনটা সত্যি, তো কোনটা কারেক্ট? চারটের মধ্যে এটা হচ্ছে তোমার কারেক্ট। কোয়ান্টাম কম্পিউটার কিউবিট ইউজ করে যেটা এক্সিস্ট করে মাল্টিপল স্টেটে সাইমালটেনিয়াসলি ডিউ টু সুপারপজিশন। দেখো বোথ 0 এবং 1 দুটোতেই এক্সিস্ট করতে পারে সুপারপজিশন অফ দ্য স্টেট, এবং যেটা যার ফলে এটা হয় এই সাইমালটেনিয়াসলি দুটো স্টেটেই সুপারপজিশন হতে পারে। সেই জন্য এই কোয়ান্টাম কম্পিউটার কি করতে পারে, কমপ্লেক্স ক্যালকুলেশন করতে পারে অনেক ফাস্টার রেটে। ক্লাসিক্যাল যে কম্পিউটার আছে তার তুলনায় অনেক ফাস্টার রেটে কমপ্লেক্স ক্যালকুলেশন করতে পারে। তার কারণ কিউবিটস ক্যান এক্সিস্ট ইন এ সুপারপজিশন অফ স্টেটস বোথ 0 and 1। সফটওয়্যার ডিফাইন্ড রেডিওস ওয়ার রিসেন্টলি ইন দ্য নিউজ। দ্য প্রাইমারি পারপাস ইজ টু। এটা প্রাইমারি পারপাস কি? এটা প্রাইমারি পারপাস হচ্ছে এনহ্যান্স মেরিটাইম সিকিউরিটি বাই প্রোভাইডিং অ্যাডভান্স কমিউনিকেশন ক্যাপাবিলিটিস। মেরিটাইম সিকিউরিটিকে আরো সুদৃঢ় করা অ্যাডভান্স কমিউনিকেশন ক্যাপাবিলিটির মাধ্যমে। মানে আগে থেকে আমরা একটা কমিউনিকেশন ক্যাপাবিলিটিকে অ্যাডভান্স করে নিচ্ছি, তার ফলে আমাদের মেরিটাইম সিকিউরিটি আমরা সিকিউর করে নিচ্ছি। তার জন্য আমরা যেটা বানিয়েছি সেটা হচ্ছে সফটওয়্যার ডিফাইন্ড রেডিওস, SDRs। পরের প্রশ্ন দেখো, নেট জারিম করিডোর। নেট জারিম করিডোর সেপারেট করে কাকে কাকে? এটা কিন্তু নিউজে আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে নর্দার্ন গাজা থেকে সাউদার্ন গাজার মাঝে যেটা করিডোর আছে সেটা হচ্ছে নেট জারিম করিডোর। আমরা জানি ইসরায়েল গাজা যেহেতু ওয়ার চলছিল সেই কনটেক্সটে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। চলো এবার আমরা দুটো মেন্সের কোশ্চেন করে নিই। আমরা প্রিলিমসের কোশ্চেন MCQ করে নিলাম, এবার দুটো মেন্সের কোশ্চেন করে নেবো। দেখো আমরা জানি কি এই যে কুম্ভ মেলার রেসপেক্টে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে স্ট্যাম্পেড হয়েছিল, সেখান থেকে বলছে যে অ্যানালাইজ করো সোশিও ইকোনমিক চ্যালেঞ্জকে, হ্যাঁ, যেটা এই এই কনটেক্সটে উঠে এসছে এবং এটা কিভাবে আমরা প্রিভেন্ট করবো। তো প্রথমে তোমরা ইন্ট্রোডাকশন, আমরা কি করে অ্যান্সার লিখবো, ইন্ট্রো বডি কনক্লুশন ফরম্যাট। তো ইন্ট্রোডাকশনে তুমি লিখলে যে একটা আনফর্চুনেট ঘটনা ঘটেছে যেখানে 18 জন মতো মারা গেছে এবং 15 জন মতো ইনজুরি হয়েছে, এখানে একটা ইন্ট্রোডাকশন এরকম করে একটা রিসেন্ট লিখলে। তারপরে এই থেকে কি কি সোশিও ইকোনমিক চ্যালেঞ্জ দেখা যাচ্ছে সেটা আমাদের, তার মানে ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম আছে, ইনফ্রাস্ট্রাকচারাল স্ট্রেন আছে, যে আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার সেটা এই হিউজ পরিমাণ যে দর্শনার্থী গেছিল সেটাকে কিন্তু ঠিক করে আমাদের, তার মানে ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই। ইনফ্রাস্ট্রাকচার ঠিক থাকলে এই ঘটনা ঘটতো না। আচ্ছা, তারপরে আমরা বলতে পারি তার মানে আমাদের আরবান প্ল্যানিং এ কিছু ডেফিসিয়েন্সি আছে বলে এই ঘটনা ঘটলো। আচ্ছা, এখান থেকে ইকোনমিক ড্যাসপিরিটিও বোঝা যায়, কারণ যারা মানে মেনলি অনেকেই আছে যারা হচ্ছে প্রাইভেট কার কিন্তু অ্যাফোর্ড করতে পারে না, তারা পাবলিক ট্রান্সপোর্টের উপর ভিত্তি করে গেছিল। হ্যাঁ, যেগুলো অ্যাফোর্ডেবল পাবলিক ট্রান্সপোর্ট আছে, ট্রেন আছে বা পাবলিক বাস আছে, সেগুলোর উপর ভিত্তি করে তারা এই কুম্ভ স্নানে গেছিল। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা হচ্ছে লোয়ার ক্লাস, হ্যাঁ, ইকোনমিক লোয়ার ক্লাস, তাদের কিন্তু সেফটি ইস্যু এখানে চলে আসছে। এবার ক্লাসের কথা বলছি আমি, আর যারা পুয়ার, যারা প্রাইভেট কার অ্যাফোর্ড করতে পারে না, তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে। যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছিল সেক্ষেত্রে তাদের এখানে একটা ইকোনমিক ডিসপ্যারিটি, এখানে একটা ইনইকুয়ালিটির ব্যাপার কিন্তু চলে আসছে। আচ্ছা, এবার প্রিভেন্টিভ মেজার কি? দেখো যেগুলো হচ্ছে তোমার ইস্যুজ এলো তাকে তুমি উল্টে দাও। যেমন ইনফ্রাস্ট্রাকচার আমার স্ট্রেন আছে, তাহলে তুমি বলো কি আমার ইনফ্রাস্ট্রাকচারকে আপগ্রেড করতে হবে, আরো স্ট্রেনথেন করতে হবে। আমার আরবান প্ল্যানিং এ ডেফিসিয়েন্সি আছে, তাহলে আমাদের মেন প্রবলেমটা কি, ক্রাউড ম্যানেজমেন্টে। তো তুমি ক্রাউড ম্যানেজমেন্টটাকে আরো অ্যাডভান্স করো, পাবলিককে অ্যাওয়্যার করো, আরো আরো পাবলিক ক্যাম্পেন করো। এমার্জেন্সি রেসপন্সের জন্য যে ট্রেনিং দেওয়া দরকার, যে তাদেরকে ট্রেনিং দাও, যারা হচ্ছে স্টেক হোল্ডার আছে বিভিন্ন ধরনের, হ্যাঁ, স্টাফ যারা আছে তাদেরকে ট্রেনিং দাও ঠিক করে, তাহলে আমরা এটার সফলভাবে হতে পারবো। তো একটা হোলিস্টিক অ্যাপ্রোচ দরকার, এখানে সবাইকেই সবকিছুই লাগবে। আমার ইনফ্রাস্ট্রাকচার একদিকে ডেভেলপ করতে হবে, একদিকে প্ল্যানিং করতে হবে, কমিউনিটিকে এনগেজ করতে হবে, তাহলে আমরা এই ধরনের জিনিস আবার ভবিষ্যতে এড়াতে পারবো। এটা গেল একটা কোশ্চেন। পরের কোশ্চেন যেটা আমি আগেই বলেছিলাম MCQ করতে করতে, যে 2023-এ এই যে অ্যাক্ট হয়ে পাস করা হয়েছে না, এই অ্যাক্টটা প্রচুর প্রচুর নিউজে আছে সবসময়। এই কন্টেস্টে একটা মেন্সের কোশ্চেন কিন্তু আসতেই পারে, যে এক্ষেত্রে ইলেকশন কমিশনের অটোনমি এবং ইন্ডিপেন্ডেন্সের উপর যে প্রশ্ন উঠেছে সেটা সম্পর্কে লেখ। তো তোমরা এটা বললে যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী
প্রথমে একটা সুপ্রিম কোর্টের অর্ডার এসেছিল, তারপরে পার্লামেন্ট এই অ্যাক্টটা পাস করেছে 2023-এ। হ্যাঁ, তো এখানে কি প্রভিশন কি কি আছে? অ্যাপয়েন্টমেন্ট প্রসেস কি বলা হচ্ছে, একটা সার্চ কমিটি থাকবে, সেই সার্চ কমিটির হেড কে থাকবে? ল মিনিস্টার একটা 5 জনের নাম তৈরি করবে, ঠিক আছে? এই 5 জনের নামটা যাবে সিলেকশন কমিটির কাছে। তাহলে প্রথমে যাবে হচ্ছে সার্চ কমিটি, 5 জনের নাম দেবে, সেই 5 জনের নামটা যাবে হচ্ছে তোমার কাছে সিলেকশন কমিটির কাছে। এই সিলেকশন কমিটিতে কে কে আছে? প্রাইম মিনিস্টার আছে, প্রাইম মিনিস্টার একজন ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টারকে নমিনেট করবে, এবং লিডার অফ অপোজিশন আছে। এই 3 জন মিলে একজনের নাম ফিক্স করবে। সেই নামটা যাবে প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট সেখানে সেই নামে সিলমোহর লাগাবে, সেই হবে চিফ ইলেকশন কমিশনার। আচ্ছা, তাদের টার্ম কি হবে? টার্ম এবং রিমুভাল 6 বছর বা 65 বছর, যেটা আর্লিয়ার সেটা হচ্ছে আমাদের টেনিওর। হ্যাঁ, এবং সিইসি চিফ ইলেকশন কমিশনারকে কিভাবে রিমুভ করা যায় আমরা আগেই দেখলাম, যে সুপ্রিম কোর্ট জাজকে যেভাবে রিমুভ করা যায় চিফ ইলেকশন কমিশনারকে সেভাবে রিমুভ করা যায়। আচ্ছা, কিন্তু ইলেকশন কমিশনারকে রিমুভ করা যাবে চিফ ইলেকশন কমিশনারের রিকোয়েস্টে। দেখো, ইসিস ক্যান বি রিমুভড অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য সিইসি। হ্যাঁ, আর স্যালারি অ্যান্ড কন্ডিশন এটা হচ্ছে সুপ্রিম কোর্ট জাজের সাথে সেম। এবার কনসার্ন কি কি দেখো, ডমিনেন্স অফ দ্য এক্সিকিউটিভ ইন অ্যাপয়েন্টমেন্ট, তাই তো? এখানে কি আছে? পিএম আছে, প্রাইম মিনিস্টার একজন আছে, ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার আছে, তাহলে 2 জন এক্সিকিউটিভ হয়ে গেল না? তাহলে আর একজন লিডার অফ অপোজিশন, তাহলে এরা 2 জন যদি সম্মতি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যাবে। কারণ লিডার অফ অপোজিশন তো একজন, বিরোধী পার্টি থেকে আসবে। তাহলে কি হলো, এখানে এক্সিকিউটিভের ডমিনেন্স হয়ে গেল অ্যাপয়েন্টমেন্ট প্রসেসে, এটা একটা কনসার্নিং ব্যাপার। আচ্ছা, রিমুভাল প্রসেসে চিফ ইলেকশন কমিশনার তো ঠিক আছে, কিন্তু ইলেকশন কমিশনারের যে রিমুভাল প্রসেস সেটা কিভাবে হতে পারে? যে চিফ ইলেকশন কমিশনারের রেকমেন্ডেশন হতে পারে, তো সেক্ষেত্রে একটা বায়াসনেসটা চলে আসতে পারে। আচ্ছা, পোস্ট রিটায়ারমেন্ট অ্যাপয়েন্টমেন্ট হতে পারে, তা আছে, সেটা এখনো মানে ইস্যু তুলছে। মানে ধরো কোনো চিফ ইলেকশন কমিশনার আজকে রিটায়ার্ড হলো, তো কালকেই কোনো পোস্টে রাখে, কিন্তু সে কোনো অফিস হোল্ড করতে পারে, সেক্ষেত্রে এটাও একটা তার নিউট্রালিটির উপর প্রশ্ন তুলে দিচ্ছে। আচ্ছা, পজিটিভ অ্যাসপেক্ট কি দেখো, পুরো ব্যাপারটাকে কোডিফাই করে দেওয়া হয়েছে, পুরো অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটাকে কোডিফাই করে দেওয়া হয়েছে, এটা একটা ভালো জিনিস। ফিক্সড টেনিওর এবং স্যালারি প্রোটেকশন আছে, সেটাও একটা ভালো জিনিস, যে সুপ্রিম কোর্টের জাজের মতো স্যালারি আছে। সেটাকে একটা স্ট্রেনথেন করছে পুরো ব্যাপারটাকে, এই এই পদটাকে, ইলেকশন কমিশনারের পদটাকে মজবুত করছে। তাহলে ওয়ে ফরওয়ার্ড কি? ওয়ে ফরওয়ার্ড লিখে তুমি কনক্লুড করে দেবে, বলবে দেখো, আগে যেটা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের জাজমেন্টে, যেটা বলা হয়েছিল যে এই সিলেকশন কমিটিতে কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে রাখা যেতে পারে, তো সেই ক্ষেত্রে সেই ব্যাপারটা ভেবে দেখা যেতে পারে। হ্যাঁ, ইলেকশন কমিশনারকে যে মাল্টি মেম্বার কনস্টিটিউশনাল বডি বানিয়ে সবার জন্য ইকুয়াল সে করে দেওয়া যেতে পারে। শুধুমাত্র চিফ ইলেকশন কমিশনারের বেশি পাওয়ার দিলাম, ইলেকশন কমিশনার একটু কম দিলাম, সেটা না করে সবার সেম করে দিতে পারি। আর চিফ ইলেকশন কমিশনারের রেকমেন্ডেশনে ইলেকশন কমিশনারকে হটানো যেতে পারে, সেই ব্যাপারটাকে আমরা কিন্তু একটু সরিয়ে দিতে পারি, সেই প্রভিশনটাকে আমরা সরিয়ে দিতে পারি। তাহলে কি হবে, আরো ব্যাপারটা নিউট্রাল হয়ে যাবে, আরো এই ইনস্টিটিউশনটা মজবুত হয়ে যাবে। তো এইভাবে তোমরা কিভাবে ফার্দার ওয়ে ফরওয়ার্ড লিখে এটা ফার্দার কনক্লুড করে দিলে। তো তাহলে দেখো, আজকে ভিডিওতে আমরা 30টা এমসিকিউ করলাম, 2টো মেন্সের কোশ্চেন করলাম। তাহলে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।